আসসালামু আলাইকুম বন্ধুরা, ক্রাইম অ্যানালাইসিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে এমন একটি সত্য ঘটনা দেখানো হবে যে একটি লোক ছোট্ট একটি মোবাইলের জন্য তার দুটি পা বিসর্জন দিয়েছে। লোকটি সৌদি প্রবাসী ছিল। সৌদি থেকে যখন বাংলাদেশে এসেছে তখন ওনার নিজ বাড়িতে আসার সময় ওনাকে ছিনতাইকারীরা ধরে। পরবর্তীতে কি হয়েছে তা ওনার নিজ মুখেই শুনুন। পরিচয়টা একটু দেন। আমার নাম সেলিম মালদার, পলাশ ভাগ্যের পর আমার বাড়ি, সৌদি প্রবাসী। আচ্ছা, তো ভাইয়া ঘটনাটা কিভাবে ঘটলো? আমার ঘটনাটা ঘটছে, আমি বাইরে থাকতাম, আমার বাপ অসুস্থ শুনে আমি দেশে আসছি। কোন দেশে থাকতেন? সৌদি আরবে থাকতাম, রিয়াদ শহরে। আচ্ছা, পরে? তখন আমার বাপ অসুস্থ হয়েছে, হওয়ার পর আমি দেশে আসলাম। আসার পরে 1 মাস ছুটি নিয়ে আসছিলাম। 27 দিন পরে আমি আবার আমার 10 তারিখে ফ্লাইট ছিল। 8 তারিখে আমার বাড়ির থেকে, আমার একটা বাড়ি আছে ব্রাহ্মণবাড়িয়াতে, ওইখান থেকে আসার পথে ব্রাহ্মণবাড়ি স্টেশনে আমার হাইজ্যাকারে ধরে তিতাস ট্রেনের মধ্যে সকাল 5টা বাজে। তো ওইখান থেকে আসার পথে আমার ফুল ফ্যামিলি আমার সাথেই ছিল। 2 দিন পরে আমার ফ্লাইট ছিল, আবার ছুটিতে আসছিলাম রিটার্ন যাওয়ার জন্য। তো এমন অবস্থা হাইজ্যাকারে ধরে আমরা ফুল ফ্যামিলি আসার পথে হাইজ্যাকারের দরজার পাশে আমার সিট ছিল। আমার সাথে এই মোবাইল মানিব্যাগ এরা নিয়ে যাওয়ার পথে আমার সাথে ধস্তাধস্তি হয় ট্রেনের দরজার মধ্যে। ট্রেনের দরজার মধ্যে কি আপনি দাঁড়ানো ছিলেন? না, আমি বসা ছিলাম। আমার ট্রেনের দরজার পাশে 1 নম্বর 2 নম্বর সিট ছিল। আচ্ছা আচ্ছা। সিটের মধ্যে আমি বসা ছিলাম। এমন তো অবস্থা, আমার ট্রেনটা টান দিছে, এমন তো অবস্থা আমার মোবাইলের মধ্যে ধরছে, আর একজন মানিব্যাগের যাতায়াত করে মানিব্যাগ নেওয়ার চেষ্টা করছে। ওরা তো ভিতরেই ছিল? ওরা ভিতরেই ছিল, ট্রেনের ভিতরেই ছিল, যাত্রী বেশে। পরে আমি অবস্থায় একজনকে ধরে ফেলালাম। ধরার পরে আমার কি করলো আমি আর নিজে বুঝতে পারি নাই। আমার টাইনা নিয়ে ট্রেনের নিচে কোন সময় ফালাই দিচ্ছে আমি বলতে পারি না। হঠাৎ করে আমি চোখ মিলে দিই আমি ট্রেনের নিচে। এমন অবস্থা আমরা দেখলাম আমার 2টা পা চলে গেছে ট্রেনের রেলের কাটা করে, ট্রেনের নিচে কাটা করে। তখন আমার ওয়াইফের ছোটো ভাই ছিল, ওর নাম শিফাত, এখন সৌদিতে থাকে। তো ও আবার তো ওরে বললাম তাড়াতাড়ি আমার হসপিটাল নিয়ে যা, সরকারি হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া সরকারি হসপিটালে। ওখানে নিয়ে সাময়িক চিকিৎসা দেওয়ার পর আমি পঙ্গুতে 1 মাস 15 দিনের মতো ছিলাম। তো 1 মাস 15 দিনের মতো ওইখানে ছিলাম। আমি থাকার পরে আবার ওইখান থেকে রিলিজ করে দেয়, তখন প্রাইভেট হসপিটালে যাই। আবার কিছুদিন আমি চিকিৎসাধীন ছিলাম। প্রায় অনেক টাকা আমার খরচ হয়েছে, 9-10 লক্ষ টাকা খরচ হয়েছে। সৌদি আরবে আমার একটা ওয়ার্কশপ ছিল, এসি ফ্রিজের ওয়ার্কশপ ছিল, প্রায় বাংলাদেশি টাকা 20-25 লক্ষ টাকার মাল চামানা ছিল। একটি টাকা ওইখান থেকে আমি পাই নাই, বা বাংলাদেশেও কারো কাছ থেকে আমি হেল্প পাই নাই। সম্পূর্ণ অনেক কষ্টের বিনিময়ে আমার পিছনে শুধু আমার ওয়াইফ এবং আমার ছেলে মেয়ে ছাড়া আর কেউই ছিল না। মূলত আমার ছেলে মেয়ে এবং আমার ওয়াইফই আমার বাঁচার ছিল, উপায় ছিল। ট্রেনের ভিতরে আমরা আরেকটু ঘটনাটা জানতে চাই, যেটা হচ্ছে আপনারা যখন ট্রেনের ভিতরে এত লোক ছিল। জি, তো অনেক লোক ছিল। তিতাস তো সাধারণত লোকাল ট্রেন, অনেক লোক ছিল এখানে। অনেক লোকের ভিতরে কি আপনাকে কেউ হেল্প করে নাই? না, আমাকে হেল্প করার মতো এমন সময়টাও ছিল না। আর তারা বুঝা ওড়ার আগেই তারা কাজটা বানাইয়া ট্রেনেতে নেমে গেছে। আর আমার 10 আগস্টের মধ্যেই আমি ট্রেনের গেটের পাশেই আমার সিট ছিল। এই কারণে এটা বুঝে উঠতে পারি না কেউ এর ভিতরে কী হয়ে গেল। আচ্ছা, পরে যে ট্রেনে আপনি উঠছেন ওই ট্রেনে কি ঘটনাটা ঘটছে? মানে পাটা কাটা পড়ছে না অন্য? না, ওই ট্রেনেই কাটা পড়ছে। ওই ট্রেনেই ওরা লোকে 10 আগস্টের মাধ্যমে কখন যে আমার ট্রেনে নিচে ফেলাই দিছে ওটা আমি বলতেই পারতেছি না। আচ্ছা আচ্ছা। তখন এমন অবস্থা ছিল। পরে পঙ্গুতে নেওয়ার পরে ওরা কি বলে নাই যে? পঙ্গুতে নেওয়ার পরে ডাক্তার বলছে এই রোগী বাঁচবে না, 100% বাঁচবে না। তারপরে এমন অবস্থা আমার ওয়াইফ এবং আমার আরও শালা সম্বন্ধে ওরা অনেক অনুরোধ করছে। নাম বললেন নয়, একটা ডাক্তার ছিল, ডাক্তার শামস, ওনারে অনেক পায়ে ধরে কান্নাকাটি করছে আমার ওয়াইফে। করার পরে একটু দয়া লাগার পরে ওরা বলছে আমার স্বামী বাঁচুক আর মরুক, যাই কিছু হোক, আপনি আপাতত চিকিৎসাটা চালাই যান, টাকা যা লাগে আমি দিতেছি। এমন অবস্থার মধ্যে আমার চিকিৎসা চালাই গেছে। তো আল্লাহ দিলে আমি বাইচা গেছি। তো আমার ছেলেমেয়ের ভাগ্যে আমি এখন পর্যন্ত আছি আর কি। আচ্ছা, কয় ছেলে মেয়ে আপনার?
আমার এক ছেলে 2 মেয়ে। কার বয়স কত? আমার বড় ছেলের বয়স 17 বছর, মেয়েটা 12 বছর, আর আরেকটা মেয়ে 6 বছর বয়স। তাহলে সবাই তো লেখাপড়া করতেছে? সবাই লেখাপড়া করতেছে। জি। তাহলে এখন আপনার ফ্যামিলি কিভাবে চলে? আমার ফ্যামিলি চলে, আমি অল্প কিছু টাকা ভাড়া পাই, এই ভাড়াটা দিয়ে চলতেছি, এই অবস্থা আর কি। তো এখন তো জিনিসপত্রের দাম অনেক ঊর্ধ্বগতি। জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, কী কমো, এটা তো কেউই তো আর আমাদের দিকে তাকানোর মতো কোনো লোক নাই। এখন মনে করেন যে জায়গা যতটুকু খাবার ছেলে মেয়েরে দিয়ে রাখতাম তার অর্ধেকের মধ্যে আমরা চলে গেছি এখন। এছাড়া তো কোনো বিকল্প কোনো আমাদের রাস্তা নাই, কারণ বাঁচতে হইলে তো বাঁচাতে লাগবো। তো সরকার তো কোনো হেল্প করে না। সরকার বলছে পুঙ্গ ভাতা দেয়, সেই দে, কার কাছে যায় যে পুঙ্গ ভাতা পামু সেটা তো নিজেও জানি না। আর কোনো দিন তো করে নাই, হেল্প করে নাই, কোনো সংস্থাও তো আসে নাই, বলে আসেন আপনার কীভাবে চলতেছেন, কী আসে বিষয়। পৌরসভার ট্যাক্সটাও তো কোনো দিন 5 টাকা কম নেয় নাই আমার থেকে, বলে আপনি অসুস্থ মানুষ, আপনার থেকে কিছু কম নেই, এই পরিমাণে তো পৌরসভার ট্যাক্সও নিয়ে গেছে। আচ্ছা, এই ঘটনাটা কত বছর আগে ঘটছে? ঘটনাটা গত 5 বছর আগে ঘটছে। আমি 3 বছর পর্যন্ত টোটালি অসুস্থ ছিলাম, আমি ওইটা বসতেও পারি নাই, এমন অবস্থায় 3 বছর পর্যন্ত আমার ব্রেনই ঠিক ছিল না। কারণ একটা লোক 40-50 লক্ষ টাকা যদি মাইর খেয়ে জায়গা, আর 22 বছর প্রবাস জীবনটা ধ্বংস হয়ে জায়গা, তাইলে বুঝেন না কতটুকু একটা মানুষের উপরে কতটুকু চাপ পড়ে। এটা তো আর বলার বাহুল্য নাই। আর বর্তমানে যে অবস্থা, তো বললেন তো, চলার মতো কোনো উপায় দেখতেছি না, এত কষ্ট করে আমরা চলতেছি ফ্যামিলি নিয়ে। সেটা বর্তমানে সস্তার মধ্যে শুধু পুঁইশাকটি সস্তা আছে মনে হয়, এছাড়া তো দ্বিতীয় কোনো কিচ্ছু নাই। আচ্ছা, এখন এই যে যারা এই ছিনতাই করে, জি, আর যারা ছিনতাই হয়, জি, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আমার বলার উদ্দেশ্য, আপনার এই সাক্ষাৎকারটা দেওয়ার উদ্দেশ্য একটাই, হয়তো আমার সাক্ষাৎকারটা দেখে একটা মানুষ যদি সচেতন থাকে আর সচেতন হয়, তাইলে মনে করেন আমার এই আপনার সামনে সাক্ষাৎকারটা দেওয়ার এই সার্থক হবে। জি, সার্থকতা হবে। কারণ আমি যে একটা কষ্ট পাইছি, আমার পাগুলি 2টা পা যাইয়া, এই কষ্টটা যাতে আর পৃথিবীর মধ্যে আর একটা লোক না পাই, এই জন্যই আপনার ঘরে বলছি, আসেন আমার কথাটা শুনেন, সাক্ষাৎকারটা যে দেন, যাতে বাংলাদেশে 2-4টা লোকে শুনে যদি উপকারটা পাই, তাইলে আমি সার্থক হবো আর কি, মূলত এটাই। এখন আপনি কি বলতে চাইতেছেন যে ছিনতাই যারা করে, জি, ছিনতাই যখন ধরবে ছিনতাইকারীরা, তখন সব কিছু দিয়ে দিতে? সব কিছু দিয়ে দিতে আমি এই কথাটা বলতাম না আপনারা। এর যদি সাধ্য থাকে, এর যদি মনে হয় বলে আমার জিনিসটা আমি ফিরে রাখতে পারুম, তাহলে তো অবশ্যই রাখবো। আর যদি এর মনে হয় বলে না, আমি ছিনতাইকারীর পিছনে দৌড় দিলে আমার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, তাইলে আমি মনে করি ছিনতাইকারীর পিছনে দৌড় না দেওয়ারই বেস্ট। সহজেই তার সাথে আপোষে চলে যাওয়াটাই উত্তম হবে, আমার মনে হয় এটাই সুন্দর হবে। কারণ ছিনতাইকারী, আমি যেভাবে তার পিছনে দৌড় দিয়েছিলাম, যদি আমি ট্রেনে থেকে সুস্থভাবেও নামতে পারতাম তার সাথে, বা নামছিলাম, তার হাতে অস্ত্র আছিল, ছুরি আছিল, বা কোনো কিছুতে যদি আমার আঘাত করতো, তাইলেও আমি একটা বড় ধরনের জখম হইতাম, বিপদে পড়তাম। তো এই জন্য আমি বলি, ট্রেনে বা বাসের মধ্যে যদি কোনো ধরনের আক্রমণ করে, তো সহজেই এর লগে আপোষে যাওয়ার দরকার। যদি মনে হয় না ফিরাই পারতাম না, তাহলে দৌড় দেওয়াটা ঠিক না। আমার জানা মতো আরও 2-4টা লোক ট্রেনের নিচে পড়ছে, এই ছিনতাইকারীর করতে যায়। টঙ্গীতে একজন আমার বন্ধু ট্রেনে উঠতেছে, দৌড়াই এই অবস্থার মধ্যে একটা থাপা দিছে কাদের ব্যাগ রাখা দেওয়ার জন্য। এই লোকটাও সৌদি প্রবাসী ছিল, টঙ্গীতে গত 3 বছর আগে ট্রেনের নিচে পরে মারা গেছে। টঙ্গীর স্টেশনে সিসি ক্যামেরার মধ্যে এটা ধরা খাইছে, পরে সারা বিশ্বে দেখছে। তো মনে করেন এই ছিনতাইকারীর তো আর বইলা লাভ নাই। এখন মানে কি বলবো, যে বলার মতো মুখে কোনো ভাষা নাই, এরকম কাজটা করছে। আমাদের দেশের সরকারও যদি মনে করে, বা পুলিশ প্রশাসন মনে করে, তাহলে আমি ছিনতাইকারী ট্রেনে বাসের কোনো স্টেশনে কোথাও রাখতাম না, তাহলে যথেষ্ট পরিমাণ তারা সাহায্য করতে পারবে, যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে পারবো। আমার বলার একটাই কথা, সাধারণ একটা মোবাইলের দাম 2000-5000 টাকা, একটা মোবাইলের লেগে একটা ফ্যামিলি ধ্বংস করে দিল। তার যে একটা ফ্যামিলি, শুধু আমি না, আমি যে কী রকম কষ্টের মধ্যে ফ্যামিলি নিয়ে পড়ছিলাম, সেটা আমি বলতে পারি, আর আমার খোদা বলতে পারে। তো
একটা ফ্যামিলিরে ধ্বংস করে আরও লগে যে 5টা 7টা 10টা লোক থাকে, আর শুধু যে আমারে ধ্বংস করছে, আমারে আহত করছে, আমার কষ্ট দিছে তা কিন্তু কথা না। আমার ফ্যামিলি 10টা লোকেরই সে লাইফটা বরবাদ করে দিছে, ধ্বংস করে দিছে। তা আমি এটাই বলবো, বলে ভাই কাজ করে খাও, কর্ম করে খাও, কর্ম করলে কর্মের কোনো শরম নাই। রিক্সা চালাও, ভ্যান চালাও, ড্রাইভিং করো, একটা কাজ করো। কিন্তু আজকে তুমি যে একটা কাজ করলা, আমার মতো লোকেরা আজকে আমার প্রবাস জীবনটা নষ্ট করে দিলা, আমার ফ্যামিলিটার ধ্বংস করে দিলা। সাধারণ একটা 5,000 টাকা তোমার মোবাইলে লেগে, কিন্তু 5,000 টাকা নিয়ে কয়দিন খাইবা না, আমার তো জীবনটা ধ্বংস করে দিচ্ছ। এই জন্য বলবো আমার মতো যাতে আরও 10টা ফ্যামিলি নষ্ট না হয়। বাংলাদেশের আনাচে কানাচে এরকম প্রতিদিনই অহরহর ঘটনা ঘটতেছে। আজকে প্রশাসন, রেলের পুলিশ বা আমাদের এলাকার যে প্রশাসন আছে, যদি একটু টাইট হইতো আর এদিকে একটু খেয়াল করতো, আজকে কিন্তু এরকম অবনতি হইতো না, এরকম সমস্যা হইতো না। তারা ইচ্ছা করলে বাংলাদেশ থেকে ছিনতাইকারী 2 দিনের ব্যাপার পরিষ্কার করে নিতে পারবো, কিন্তু তারা তো এই জিনিসটা এদিকে খেয়ালই নাই। যার যেমনে যেটা লুটটা ফাইটটা যার যেমনে চেষ্টা করে চলতেছে, খাইতেছে। একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় সাধারণ একটা মোবাইলের জন্য, একটা চশমার লেগা, একটা গড়ির লেগা। একটু খেয়াল করার দরকার না একটা মানুষ, সরকারের বা আমাদের প্রশাসনের? আমি মনে করি এটা কঠোরভাবে কঠোর হস্তক্ষেপ করার দরকার, যাতে জনগণে বুঝতে পারে বলে আসলে একটা চিন্তাকারীর কারণে একটা ফ্যামিলি ধ্বংস না হইতে পারে। আর আমি এটাই বলবো ভাই, আমার জীবনটা ধ্বংস হয়েছে, আর যাতে কোনো মারকুল এরকম খালি না হোক, আর জীবন কষ্ট এমন অ্যাক্সিডেন্ট না করে, এটার লাগে আমি বিনীত অনুরোধ করবো দেশের প্রশাসনের কাছে। ভাই আপনারও মা বোন ফ্যামিলি আছে, আপনিও আমার মতো অ্যাক্সিডেন্টে চিন্তা করে কবলে পড়তে পারেন। আজকে আমি হয়েছি, কালকে আপনিও হইতে পারেন। তো আমি চাই প্রশাসনের লোকও এটার দিকে একটু দৃষ্টি দিক, খেয়াল করুক। খেয়াল করলে মনে হয় আমাদের দেশে লেগে উপকার হইব। আজকে আমি যদি ফিরে আবার বিদেশে যাই যেতাম, আজকে আমার 5 বছর অ্যাক্সিডেন্টটা করছি, ফিরে সৌদের তাহলে 5 বছরে অন্তত আমি 50 লক্ষ টাকা পাঠাইলাম। হইলে আমার দেশে 50 লক্ষ টাকা আইলইলে আজকে এই টাকাটা তো আমার দেশে বঞ্চিত হয়েছে, আমার ফ্যামিলি বঞ্চিত হয়েছে সাধারণ একটা 5,000 টাকা দামের মোবাইলের জন্য। তো আমি মনে করি একটা প্রবাসী বলতে কোনো কথা না, একটা বাংলাদেশের জনগণের দাম আছে, একটা পাবলিকের দাম আছে, একটা জীবনের মূল্য আছে। একটা জীবনের মূল্য একটা মোবাইলের সমান মূল্য না। তো এই কারণে জীবনটা যদি বাঁচাতে হয়, তাহলে সরকারের দরকার এই ছিনতাইকারী, মলম পাটি বা যে লোক ইয়াগুলি আছে, হাইজাকারগুলি আছে, এগুলির একটু খেয়াল করার। আপনার আম্মা আছে? হ্যাঁ, আমার আম্মা আছে, আমার বাবা নাই। আমার বাবা ওই দেশে আসার পরে আমার হাতি হার্ট স্ট্রোক করে মারা গেছে। ওনার তলে ওই টাইমেই আমার 4-5 লক্ষ টাকা চলে গেছিলো, লেবেডে ভর্তি আছিল, অনেক টাকা খরচ হয়েছে। আমার আম্মা জীবিত আছে। আমার আম্মা ব্রাহ্মণবাড়ি আখারতে থাকে। আমার ছোটো ভাইয়ের ওখানে বাড়ি আছে, আমারও বাড়ি আছে ওইখানে। তো ওখানে ওনা থাকে। এই ব্যবস্থায় আছি আর কি আমরা। আচ্ছা, তো সেলিম ভাই, যদি প্রবাসীরা, জি আপনি তো প্রবাস ছিলেন, প্রবাসীরা অবশ্যই আপনার কষ্টের কথাগুলা ওরা যদি শুনে থাকে, তাহলে যদি ওরা মনে করেন যে আপনার পাশে দাঁড়াইতে চায়, তাহলে কোনো অসুবিধা আছে আপনার? না, আমার কোনো সমস্যা নাই। আমার প্রবাসী ভাই, আমিও তাদের পাশে দাঁড়াইতে চাই, ওরাও আমার পাশে দাঁড়াক, কোনো সমস্যা নাই। ওরা যদি কোনো ধরনের আমার কাছ থেকে সহযোগিতা চায়, আমারও সহযোগিতা করতে চায়, কোনো সমস্যা নেই। সমস্যা কিসের? আর একটা প্রবাসীর জন্য আর একটা প্রবাসী কতটুকু সহযোগিতা করে, সেটা আমি 22 বছরের প্রবাস জীবনে আমি বহু লোকের উপকার করছি, বহু লোকের আমি কাজ দিয়ে দিছি, বহু লোকের আমি চাকরি দিছি, বহু লোকের আমি ওই দেশের টাকা খরচ করে আমার রুমে 2 মাস 3 মাস আমি রাইখা তাদেরকে আমি কাজে লাগাই দিছি। এমনই অনেক কাজ আছে, অনেক কাজে লাগাইছি। তো সমস্যা না, আমার বন্ধু বান্ধব বহুত আছে। কিন্তু আমি কারো কাছ থেকে ভাই হাত পাইতা যে সাহায্য লমু, সেইটা আমার মন মানসিকতা নাই। আমি কারো কাছ থেকে কোনো দিন সাহায্য চাই নাই আমার জীবনে। কারো যদি হেরার মনের থেকে আমার কোনো ধরনের হেল্প করতে চা, আমার কোনো সমস্যা নেই। মাদ্রাসা তো হাফিজি মাদ্রাসায় পড়ে। ও আচ্ছা, আমাদের বাড়ির পাশে একটা ভালো মাদ্রাসা আছে, অনেক সুন্দর মাদ্রাসা, বাংলা আরবি ইংলিশ সব মিলে।
সম্পূর্ণ হেল্প করতেছে বাজার সাথে মিলে আচ্ছা আচ্ছা সব কিছু মিলে এর উপরে আমার ভরসা ভরসা করতেছে যে মেয়ে যদি ওনার মধ্যে স্লিপ কাটে মনে করেন আমার বাকি একটা তো মাইক খাইছি আমি আমার পা যদি হারে আর বাকি জীবনটা আমার স্লিপ চলে যাবে এখন জীবনে এই জন্য ওর থেকে মানে একটু নির্বিষ হইলেই মেজাজ খারাপ হয়ে থাকা অতি তাড়াতাড়ি আমার আর একটা অ্যাক্সিডেন্টেরও কিন্তু কন্ট্রোল ক্ষমতাটা অনেকটা হারাই ফেলা আপনাকে ঘুরে দিনে যায় না মানে মাঝে মধ্যে বেড়াইতে নিয়ে যায় না ও? আমি যাই মাঝে মধ্যে তালতুলি বাজারে বাজার করতে যাই এইটাই এটুকু যাওয়ার কিন্তু কারণ এখান থেকে নামানি ওটারই তো অনেক কষ্ট আচ্ছা, হুম। রাস্তাটা তেমন একটা ভালো না এই জন্য মাঝে 15-20 দিন পর বাজার বাজার করতে যাই মাছ টাছ কিনতে যাই দর্শক, আপনারা এই ভিডিও থেকে আপনারা কি শিখলেন, কি বুঝলেন? কখনো কোনো জায়গা থেকে আপনারা ট্রেনে আসার সময় অবশ্যই ট্রেনের পাশে বসে মোবাইলে কথা বলবেন না। অপরিচিত কোনো ব্যক্তি কোনো খাবার পানীয় দিলে তা খাবেন না। কোথা থেকে এসেছেন কেউ জিজ্ঞাসা করলে সঠিক কথা বলবেন না। দর্শক, কোনো ছিনতাইকারী আপনাদের মোবাইল, টাকা, মানি ব্যাগ এমন প্রয়োজনীয় কিছু যদি নিয়ে যায় তাহলে আপনারা কী করবেন? তা তাদেরকে দিয়ে দিবেন না জানাবেন? এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আর আপনারা আমাদের ক্রাইম অ্যানালাইসিসের পাশেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।